দ্য ডিজিটাল এডুকারে সবাইকে স্বাগত। আমি তোমাদের অজয় স্যার, দর্শন বিষয়ের শিক্ষক। আমি আজকে চলে এসেছি। তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম যে প্রত্যেকটি বিষয়ে আমরা পিওয়াইকিউ দেব, আর এই পিওয়াইকিউগুলো তোমাদের জন্য খুবই জরুরি হতে চলেছে। তোমরা যারা এগুলো ভিডিওগুলোকে খুব সুন্দর ভালো করে দেখবে তারা অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে ছোট প্রশ্ন, কারণ ছোট প্রশ্ন বারবার রিপিট হয়। তাই ভালো করে আমরা ব্যাখ্যা সহ আমরা 2015 থেকে 2023 পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় দেখব। চলো আমরা 2015 সালটা আগে করি। দেখো, দু সালে এমসিকিউ এ প্রথম প্রশ্ন এসছে, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি কোন পদ্ধতি? ভালো করে দেখো, তোমরা যদি মিলের 4টা পদ্ধতি, মোট 5টি পদ্ধতি পড়ে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে যে মিলের কোন পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে আলাদা করতে পারে না। সেটা একটাই পদ্ধতি, সেটি হলো অন্বয়ী পদ্ধতি। কেমন করে? অন্বয়ী পদ্ধতি, অন্বয় কথার মানে মিল। তা সে কি দেখে? মিল দেখে। দুটি ঘটনার মধ্যে মিল দেখে, একই সাথে অবস্থান দেখে তাদের মধ্যে পার্থক্য করতে পারে না, তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ জুড়ে দেয়। এই জন্য এটার উত্তর হবে অন্বয়ী পদ্ধতি। বাকি পদ্ধতিগুলো আমাদের এখানে দরকার নেই, তাই মূল উত্তরটাকে জানো। তারপরে দেখো, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো দ্বৈত। দ্বৈত কথার মানে হচ্ছে দুই। আর আমরা জানি মিলের 5টা পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে যেটা দুটি পদ্ধতি নিয়ে গঠিত, দুটি সূত্রের উপর দাঁড়িয়েছে, সেটা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। কারণ এখানে অন্বয়ী পদ্ধতিও আছে, আবার ব্যতিরেকী। অন্বয়ী কথার মানে মিল এবং ব্যতিরেকী কথার মানে বাদ দেওয়া বা অমিল বলা যেতে পারে। তারপরের প্রশ্ন দেখো, ক হলো খ এর পর্যাপ্ত শর্ত। আমরা কারণ অধ্যায়ে দেখব শর্তটা কি। সেখানে আমরা 3 ধরনের শর্তের কথা পাই: আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তো আবশ্যিক শর্ত কি? আবশ্যিক শর্ত হলো যে শর্তটি না থাকলে কার্যটি ঘটবে না, তাহলে সেখানে না থাকবে। আবশ্যিক শর্ত কি থাকে? দুটো না পাবো আমরা। কিন্তু পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যে শর্তটি থাকলেই ঘটনাটি ঘটে যাবে, যে শর্তটি থাকলেই ঘটনাটা ঘটে যাবে, সেটাই হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে কি বলা আছে? ক হলো খ এর পর্যাপ্ত শর্ত। তাহলে ক থাকলেই খ ঘটে যাবে এমন যে অপশনটা আছে সেটা দেখলেই হয়ে যাবে। তাহলে প্রথমে বলা আছে যদি ক ঘটে তবে খ ঘটে, যদি ক না ঘটে তবে খ ঘটে না, যদি খ ঘটে তবে ক ঘটে। এখানে উল্টো আছে, এটা হবে না, এটার এ নাম্বারটা উত্তর হবে। বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, এটা কোন শর্ত? এখানে বলা হয়েছে, এখানে কারণটিকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বহু কারণবাদ, পর্যাপ্ত শর্ত, নাকি আবশ্যিক শর্ত, নাকি আবশ্যিক পর্যাপ্ত শর্ত? এটাকে বের করার জন্য আমাদের অবশ্যই আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত শর্ত এই দুটিরই সংজ্ঞা জানা উচিত। আমি কিছুক্ষণ আগেই বললাম, আবশ্যিক শর্তের সংজ্ঞা হলো যে শর্তটি না ঘটলে কার্যটি ঘটবে না। তার মানে অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না। আর পর্যাপ্ত শর্ত কোনটা? অক্সিজেন থাকলেই আগুন জ্বলবে, কিন্তু বাতাসে তো সবসময় অক্সিজেন বিরাজমান, তাহলে কি আগুন জ্বলছে? না। তাহলে এটা পর্যাপ্ত শর্ত বলা যাবে? কখনোই বলা যাবে না। এটি অবশ্যই আবশ্যিক শর্ত, কারণ অক্সিজেনের উপস্থিতি থাকতেই হবে। অক্সিজেন না থাকলে কখনোই আগুন জ্বলবে না। তাহলে এটা হবে আবশ্যিক শর্ত। এরপরে আমরা পরের পেজে চলে যাই। দেখো, এবারে বলেছে বহু কারণবাদের একজন সমর্থক হলেন। আমরা জানি, আমরা এখানে মিলের অধ্যায় পড়েছি, সেখানে বলা আছে মিল একজন বহু কারণবাদী। কারণ এখানে তোমাদের দ্বাদশ শ্রেণীতে লক, ডেকার্ট, স্পিনোজা এদের কারোরই কোনো কথা নেই। তাহলে আমরা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে দেখব যে এখানে শুধু মিলের কথাই পড়েছি, তাহলে মিল হবে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো কোন বচন? সামান্যীকরণ। বিশেষ বিশেষ ওয়ান 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 ইকুয়াল টু অল, এই যে সামান্যীকরণ যে প্রক্রিয়া, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য বচনে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় সামান্যীকরণ। এবারে সেই সামান্যীকরণের মাধ্যমে কোন বচন প্রতিষ্ঠা করা হয়? আমরা জেনেছিলাম সামান্য সংশ্লেষক বচন, তাই তো? এটাই হচ্ছে উত্তর। আর বাকিগুলো আমাদের দরকার নেই, সামান্য বিশ্লেষক হবে না, এটাও হবে না, এটাও হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? কোনগুলো? আরোহ অনুমান দু ধরনের ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে, এটা আমরা জানি। একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, আর হচ্ছে আকারগত ভিত্তি। তাহলে বস্তুগত ভিত্তিগুলো কি কি ছিল? বস্তুগত ভিত্তি ছিল পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পর্যবেক্ষণ ও পরীক্ষণ, এখানে দেখো পর্যবেক্ষণ পরীক্ষণ, এই যে পর্যবেক্ষণ, তার সাথে আরেকটা থাকবে, সেটা হচ্ছে পরীক্ষণ।
বুঝতে পারছো সবাই? আর এই যে প্রকৃতির একরূপতা নীতি, এটা কি? এটা হচ্ছে আকারগত ভিত্তি। কার্যকরণ নীতি, এটাও আকারগত ভিত্তি। আর এখানে সামান্যীকরণ, এটা হচ্ছে প্রক্রিয়া, বিশেষ থেকে সামান্যে যাওয়ার প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে কি আছে, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো। উপমা যুক্তির ক্ষেত্রে, উপমা কথার মানে হচ্ছে মিল বা সাদৃশ্য, তাহলে সাদৃশ্যের ক্ষেত্রে তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটা কি? সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। সাদৃশ্য প্রাসঙ্গিক হতে হবে। যদি সাদৃশ্য প্রাসঙ্গিক হয় তাহলে হচ্ছে ভালো উপমা বা উত্তম উপমা। আর যদি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা না থাকে, সাদৃশ্য অপ্রাসঙ্গিক হয়, তাহলে সেটি ক্ষেত্রে হয় মন্দ উপমা। এটা আমরা জানি। যেমন করে আমরা একটা উদাহরণ নিয়ে নেই, ভালো উপমার ক্ষেত্রে মঙ্গল গ্রহ এবং পৃথিবী, দুটোই গ্রহ, দুটোর মধ্যে আবহাওয়া এক, তাহলে কি আছে? পৃথিবীতে যেহেতু প্রাণের অস্তিত্ব আছে, তাহলে মঙ্গল গ্রহ কি থাকবে? প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এটা হচ্ছে উত্তম উপমা। যদি আর মন্দর ক্ষেত্রে কি হতে পারে? মন্দতে আমরা দেখি যে একটা চেয়ারের 4টা পা, কুকুরেরও 4টি পা। এবার কুকুর তাহলে কামড়ায়, চেয়ারও তাহলে কি করবে? কামড়াবে। এটা হচ্ছে মন্দ উপমা যুক্তি। আমরা চলে যাই পরবর্তী পেজে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে, কোন সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে? একটি সত্তাপেক্ষক বচন, সত্তাপেক্ষক বচন কাকে বলেছিলাম? সত্তাপেক্ষক বচন হচ্ছে সেই বচন যার অঙ্গ বচনগুলির সত্যমূল্যের উপর নির্ভর করে, সম্পূর্ণ বচনটির সত্যমূল্য নির্ভর করে অঙ্গ বচনগুলির সত্যমূল্যের উপর। তাহলে এখানে অপশন আছে শুধুমাত্র অঙ্গ বচনের উপর, শুধুমাত্র যোজকের উপর, নাকি অঙ্গ বচন ও যোজকের উপর, নাকি এদের কোনটি নয়। শুধুমাত্র অঙ্গ বচন নয়, কিন্তু অঙ্গ বচনের সাথে সাথে তার যে যোজক রয়েছে সেই যোজকের উপরেও নির্ভর করে। তাহলে এটার উত্তর হবে অঙ্গ বচন ও যোজকের উপর। পরবর্তী প্রশ্ন দেখো, যদি পি তাহলে কিউ, পি হর্ষ কিউ, এটা এফ কখন? আমরা কিন্তু এই হর্ষের সূত্র জানি, টি এফ এ সমান সমান এফ। এটা এই পুরোটা তখনই এফ হয় যখন পিটা সত্য হবে আর কিউটা কি হবে? মিথ্যা হবে। তখনই কিন্তু পুরো বচনটাই কি হবে? মিথ্যা হবে। তাহলে এখানে দেখবো কোথায় পি সত্য আর কিউ মিথ্যা আছে। এই দেখো, পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এভাবে সূত্রগুলোকে বের করে করে আমাদের করতে হবে। তারপর বলেছে পি ডট পি এই বচনাকারটি কি? শতসত্য, শতমিথ্যা, নাকি আপত্তিক, নাকি এদের কোনোটি নয়। এটাকে আমাদের বের করে নিতে হবে। আমরা যদি এটাকে বের করি তাহলে দেখো এখানে বের করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে লিখে নিই পি ডট পি, তারপরে এটাকে ভাঙবো, পি এর ঘর নিয়ে নেব। আর যেহেতু একটি ভেরিয়েবলস, তাহলে আমরা কি করব? আমাদের দুটো ঘর হবে, তাহলে এইভাবে আমরা ঘর নিয়ে নিলাম। দেখো পি ডট পি, আরও একটি ঘর নিয়ে নিই, এটাও পি। তাহলে টি এফ, আমাদের যখন দুটো ঘর হয় তাহলে একটা টি একটা এফ থাকে, এটাও তাহলে টি এফ হচ্ছে। এবার ডটের সূত্র কি? টি টিতে টি, আর বাকি সমস্ত ক্ষেত্রে এফ। তাহলে এই ফল স্তম্ভে আমরা দেখতে পাচ্ছি একটা টি একটা এফ। যদি সবগুলো দৃষ্টান্তই যদি কি হয়, টি থাকতো তাহলে শতসত্য, যদি সবগুলোই এফ থাকতো তাহলে শত মিথ্যা, আর যদি একটা টি বা সত্য মিথ্যা মিশিয়ে থাকে তাহলে সেটা হয় আপত্তিক। তাহলে আমরা জানি এটার উত্তর হবে আপত্তিক। বোঝা গেল? আশা করি সবারই বোঝা গেল। এবারে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো, কোনো শিক্ষক নয় অশিক্ষিত, কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এই একটা বচন দেওয়া আছে, এই বচনটার ভেনচিত্র করতে হবে। এই ভেনচিত্রটা করার আগে আমাকে দেখে নিতে হবে এটা কোন বচন। কি বচন এটা? কোনো নয় আছে, তাহলে অবশ্যই এটা কি বচন? এটা হচ্ছে ই বচন। ঠিক আছে? আর ই বচনের, ই বচনের এই ই বচনের বুলীয় ভাষ্যটা কি বলতো? ই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি ইকুয়াল টু 0। এটা হচ্ছে তার বুলীয় ভাষ্য। আর এটা যদি বুলীয় ভাষ্য হয়ে থাকে তাহলে তার ভেনচিত্রটা কি হবে? প্রথমেই আমাকে কি করে নিতে হবে? দেখো, প্রথমেই আমি দুটো বৃত্ত নিয়ে নেব যেন পরস্পরকে ছেদ করে, একটা এসের বৃত্ত একটা পি এর বৃত্ত। তারপরে এখানে কি আছে? এস আছে, পি নেই। আমি এর প্রকোষ্ঠগুলোকে করে নেব। এখানে এস নেই, পি আছে, তাহলে বার গেল। তাহলে বলেছে এস পি ইকুয়াল টু 0। ইকুয়াল টু যখন হয়, মানে সমান সমান যখন শূন্য হয়, তখন কি হয়? তখন অবশ্যই সেখানে শেড বসে। তাহলে এসপির ঘর কোনটা? এসপির ঘর এটা। তাহলে এসপির ঘরে কি হয়ে যাবে? শেড হয়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এসে কিউ প্রশ্ন যখন হয় তখনও কিন্তু আমাদের অবশ্যই ভেনচিত্র আসবেই, ভেনচিত্র অঙ্কন আমাদের আসবে, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু মোট 4টি নাম্বার রয়েছে। ঠিক আছে? দেখো 4টি থেকে 5টি রয়েছে। দেখো বুঝতে পারলে? তাহলে ভেনচিত্রটা কি হতে পারে?
কোনো অসুবিধা? কিন্তু এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, এখানে অ রয়েছে। তাহলে শিক্ষকের জন্য যদি এস হয়, শিক্ষিতর জন্য যদি পি হয়, তাহলে পির উপরে কি হয়ে যাবে? বার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এসপি বার। তাহলে এসপি বার কোন জায়গাটা? এটা। এখানে কিন্তু হবে না। এখানে কি হবে না? এখানে কিন্তু আমাদের শেড হবে না, আমাদের হয়ে যাবে এই যে এসপি বার এই জায়গাটায়। ব্যাস, এই গেল আমাদের এই বচনটি। কোনো শিক্ষক নয়, অশিক্ষিত, এই বচনটির ভেনচিত্র। আমরা পরবর্তী পেজে চলে যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবারে পরের প্রশ্ন দেখো, সকল অয়েস হয় পি। এ হচ্ছে আমাদের বচন, এই বচনটির বুলীয় ভাষ্য করতে হবে। এটি কোন বচন আছে? সকল হয় আছে, তাহলে এটা এ বচন। আর এ বচনের বুলীয় ভাষ্য হলো এস পি বার ইকুয়াল টু 0। এবারে আমার দেখতে হবে কোনো পদের সামনে অ আছে কি নেই। এখানে আমরা দেখছি এসের সামনে কি আছে? অ আছে। তাহলে এসের উপরে কি হয়ে যাবে? বার। তাহলে এস বার পি বার ইকুয়াল টু 0। দেখবো কোথায় আছে এস বার পি বার ইকুয়াল টু 0। এই যে দেখো, এই দুটোর উপরই বার আছে, বারগুলো একটু নিচে নেমে গেছে। তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? এর পরের প্রশ্ন তোমরা দেখে নাও। পি অথবা কিউ, নট পি কিউ, এটি কোনটি হবে? এই যুক্তির আকারটি কোনটি? আমরা জানি যে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ওই অধ্যায়ে আমরা পেয়েছিলাম। প্রাকল্পিকের ক্ষেত্রে আমরা দুটো সূত্র পেয়েছিলাম, একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। সেই গঠনমূলকের ক্ষেত্রে আমাদের দুটি মূর্তি, বৈধ মূর্তি পেয়েছিলাম, একটা হচ্ছে এমটি আর একটা এমপি, একটা হচ্ছে এমটি। এটা তো তাহলে কখনোই হবে না, কারণ এটা অথবা দিয়ে আছে, আর অথবা মানে হচ্ছে বৈকল্পিক। বৈকল্পিকের ক্ষেত্রে আমরা একটি বৈধ মূর্তি পাই। এটা যদি আমি করতেও না জানি, আমরা এই অথবা দেখেই বুঝে যেতে পারি যে এটা হবে ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম। ডিসজাংটিভ সিলোজিজম, তাহলে এটা হবে টিএস। কেন? কারণ সেখানেই শুধুমাত্র পি অথবা কিউ, আমরা সেখানে যে যোজক থাকে সেটা হচ্ছে অথবা। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ। প্রাকল্পিকের যদি যদি তবে দিয়ে যে বাক্য যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রাকল্পিক বচন। এবার প্রাকল্পিক বচনের এই যদি আর তবে, ভালো করে দেখো, যদির পরের যে অংশটা, এখানে যে অংশটা থাকে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, এই মেঘ করা যদির পরের অংশটাকে বলা হয় পূর্বগ, আর তবের পরের অংশটাকে বলা হয় অনুগ। তাহলে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুইটা, একটা হচ্ছে পূর্বগ, একটা হচ্ছে অনুগ। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, পক্ষপদটি পক্ষ আশ্রয়বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে, এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের প্রশ্ন। ভালো করে দেখো, আমরা এটা সংস্থানের মাধ্যমে খুব সহজে বুঝতে পারি। আমি তিনটা দাগ নিয়ে নেব। এটা হচ্ছে সিদ্ধান্ত, এখানে থাকছে এস পি, এখানেও এস থাকে, এখানে আমাদের মিডল টার্ম থাকে হেতুপদ, এখানে মনে করো আছে মিডল টার্ম, তারপরে এখানে পি। তার এস মানে পক্ষপদ, আমরা জানি এটা সাধ্যপদ। তাহলে এস দেখো কোথায় কোথায় আছে, এস এখানে আছে, এটা হচ্ছে পক্ষ আশ্রয় বাক্য, এখানেও পক্ষপদ আছে। এই পক্ষপদ এই অপ্রধান আশ্রয় বাক্যে ছাড়াও বা পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও আর কোথায় আছে? দেখো, সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে আছে। এটা সিদ্ধান্ত, আর সিদ্ধান্তের কোথায় আছে? উদ্দেশ্যের স্থানে আছে। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থান কোথায় দেখাও? সিদ্ধান্তের এই যে উদ্দেশ্যের স্থান, এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এভাবে সংস্থানের মাধ্যমে আমি খুব সহজেই বের করতে পারি। এখান থেকে এই সংস্থান থেকে অনেক প্রশ্ন হবে, তাই সমস্ত কিছু তোমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো, পরের প্রশ্ন আছে এ ও মূর্তিটি বৈধ হয়। এ ও মূর্তিটি বৈধ হয়। এখানে তোমাদেরকে বৈধ 19টি মূর্তির নাম জেনে রাখতে হবে, কোন সংস্থানে কোন কোন মূর্তি রয়েছে। দেখে নাও, এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 19টি মূর্তি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম সংস্থানে রয়েছে বারবারা, সেলারেন, ডারি, ফেরিও। তারপরে দেখো, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি, এবার চতুর্থ সংস্থানে রয়েছে 5টি। আমাদের এ ও কোথায় আছে? দেখো এ ও, এই যে এ ও, এটা হচ্ছে এ ও। এই মূর্তিটি কোন সংস্থানে বৈধ, এই প্রশ্নটা এসছে। তাহলে এটা কোন সংস্থান? দেখো, দ্বিতীয় সংস্থান। তাহলে আমরা যদি ওখানে যাই, আমরা উত্তর করব এবারে। দেখো, তাহলে এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? আমরা এখনই দেখতে পেলাম কোন সংস্থান, এটা হবে দ্বিতীয় সংস্থান। পরের প্রশ্ন দেখো, যদি এ বচন সত্য হয়,
তাহলে ও বচনটির সত্যমূল্য কি হবে? আমরা এটা একটা ছক জানি, এটা বচনের বিরোধিতাকে থেকে দেওয়া হয়েছে, সেখানে বিরোধ অনুমানের ক্ষেত্রে দেখানো হয়েছে যে কি করে আমরা সত্য মিথ্যা নির্বাচন করব। দেখো ছকটা আঁকা খুবই সহজ, আমরা একটা ঘর করে নেব 4টা বচনের, এখানে 4টা বচনের দাগ দেব 1 2 3 4 এ ই আই ও, তারপরে এদিকে আমি 4টা দাগ নেব, এটা পরীক্ষায় এঁকে নিলে সুবিধা হবে। এদিক থেকে শুরু করো টি টি টি, তারপরে এদিকে এফ 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 এফ, তারপরে এই যে সিকোয়েন্সটা থাকবে এই লাইনের এই সারির সেটা হচ্ছে টি এফ, স্মল হবে এবারে টি এফ, তারপরে এফ টি আর বাকিগুলো ইউ। ঠিক আছে, এবারে বলেছে যে যদি এ বচন সত্য হয়, এ বচন সত্য হলে আমি বড় ক্যাপিটাল যেটি আছে সেটা দেবো। এ বচন যদি সত্য হয় তাহলে ও বচনটি সত্য মিলে হবে। ও বচন কোথায় আছে? এদিকে সোজা যাব, দেখবো ও বচন মিথ্যা হবে। এফ আছে, এফ ফর ফলস, বোঝা গেল। আর ইউ মানে হচ্ছে আনডিটারমাইন্ড, মানে সংশয়াত্মক বা অনিশ্চিত। তাহলে কি হয়ে গেল? এটা কি দাঁড়াচ্ছে? এফ দাঁড়াচ্ছে, মিথ্যা। এটা হলো তোমাদের উত্তর। পরবর্তী দেখো, একই উদ্দেশ্য ও বিধ বিশিষ্ট আই এবং ও বচন হলে ও বচন হলো পরস্পরের কোন বিরোধিতা? আর এটা আমরা বচনের বিরোধিতা থেকে দেখব। বচনের বিরোধিতা এঁকে নাও, একটা ছক রয়েছে তোমরা জানো, এ ই আই ও। এই যে ওপরে রয়েছে এই বচনের মধ্যে যে বিরোধিতা সেটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে অধীন বিপরীত, অধীন বিপরীত, এদিকে থাকে অসম, এদিকেও অসম, আর মাঝখানে থাকে বিরুদ্ধ, এটা আমরা জানি। তাহলে বলেছে আই আর ও বচন, তাহলে আই আর ওর বচনের কি বিরোধিতা? অধীন বিপরীত বিরোধিতা। এই যে এই হচ্ছে উত্তর। তাহলে আই আর ও অধীন বিপরীত বিরোধী বচন। পরের প্রশ্ন দেখো, এ বছরের যে পদটি ব্যাপ্য হয় তা হলো, আমরা দেখে নেব। ব্যাপ্যতার জন্য একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, প্রত্যেকটা বইয়েই তোমরা পাবে, প্রায় প্রত্যেকটা বইয়ের টেক্সট বই পাওয়া যায়। এস এ বিনোম, এস এ এন ও পি, ভালো করে এই ট্রিক্সটা যদি মনে রাখো তাহলে ব্যাপ্যতার সমস্ত প্রশ্ন পারবে। প্রত্যেকটা বচন নিয়ে প্রশ্ন হতে পারে যে এই বচনে কোন কোন বচন কোন কোন পদ ব্যাপ্য, ওই বচনে কোন কোন পদ ব্যাপ্য। এ বচনের সাথে দেখো এস আছে, এস ফর সাবজেক্ট, তার মানে উদ্দেশ্য পদ। তারপরে দেখো ই বচন বি আছে, বি ফর বোথ, বোথ মানে হচ্ছে দুটোই, উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য হয়। আই বচন এন আছে, এন মানে নান, কোনোটি নয়, উদ্দেশ্য বিধেয় কোনোটাই ব্যাপ্য হবে না। তারপরে ও বচন দেখো, ও বচনে কি আছে? পি, পি ফর প্রেডিকেট, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, প্রেডিকেট, প্রেডিকেট, তাহলে বিধেয় পদকে ব্যাপ্য করে। তাহলে এবারে দেখো, তাহলে বলছে এ বচনের যে পদটি ব্যাপ্য, এ বচন আমরা দেখলাম এ এস সাবজেক্ট, সাবজেক্ট মানে উদ্দেশ্য, তাহলে উদ্দেশ্য কোথায়? এই যে এটা হচ্ছে তোমাদের উত্তর, বোঝা গেল। পরে আমরা চলে যাচ্ছি, পরের প্রশ্ন দেখে নাও। দেখো কি আছে প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ 4টি, আমরা সবাই জানি 4টি। কি কি? প্রথমে থাকে হচ্ছে পরিমাণক, তারপরে হচ্ছে উদ্দেশ্য, তারপরে হচ্ছে সংযোজক, হয় নয় যেটাকে বলা হয়, তারপরে হচ্ছে বিধেয়, তাই না? পরিমাণ মানে কতটা পরিমাণ, উদ্দেশ্য কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তারপর হচ্ছে সংযোজক, হয় নয় দিয়ে জুড়ে থাকবে, তারপরে হচ্ছে বিধেয়, তার সম্বন্ধে কি বলা হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধে। পরবর্তী প্রশ্ন দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কি বলা হয়? এই প্রশ্নটা হচ্ছে যুক্তি চ্যাপ্টার থেকে। আমরা যুক্তি চ্যাপ্টারে দেখেছি যুক্তি দুই প্রকার, অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলে? এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা নিশ্চিত হবে। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর, এটা হবে অবরোহ যুক্তি। এই যুক্তিতে হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হয়, আরোহ যুক্তিতে হয় না। পরের প্রশ্ন, এগুলো এই যে প্রশ্নগুলো এই যে আছে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ চ্যাপ্টার থেকে রয়েছে, এগুলো তোমরা সেই চ্যাপ্টারে পড়তে পারবে। এখন বেশি ব্যাখ্যা দিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হবে, দেখতে ভালো লাগবে না। পরে দেখো, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? সেটাকে বলা হয় যুক্তি। যুক্তি আর অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, আর সেই মানসিক প্রক্রিয়াটা যখন ব্যক্ত হয়ে যায় তখন সেটাকে যুক্তি বলা হয়। এই অনুমান ও যুক্তির মধ্যে কিন্তু পার্থক্য পরীক্ষায় আসে, এই ক্ষুদ্র একটি পার্থক্য রয়েছে, এটা তো ভালো করে মনে রাখবে। দেখো পরের প্রশ্ন, শেষ প্রশ্ন এমসিকিউ তোমাদের 2015 সালে, বৈধ অপর যুক্তির যুক্তিবাক্য সত্য হলে, একটি যুক্তি যদি যুক্তিবাক্যগুলো সত্য হয় তাহলে সিদ্ধান্ত কি হবে? বৈধ বলেছে, তাহলে সিদ্ধান্ত অবশ্যই কি হয়ে যাবে? সত্য হবে।
কারণ বৈধতার 4টি ক্ষেত্র আছে। আর অবৈধ তখনই হয় যখন হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, তখনই কিন্তু কি হবে, অবৈধ হবে। এটা হচ্ছে অবৈধ হওয়ার ক্ষেত্র, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু বৈধ হয়। বোঝা গেল? আশা করি তোমরা সবাই প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝেছো। তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। এরপরে আমি 2016 সালের এমসিকিউ ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই 2015 সালের অবশ্যই আমি এসিকিউ ভিডিওগুলো তোমাদের সলভ করিয়ে দেবো। খাতায় নোট করে নাও খুব সুন্দরভাবে। যে প্রশ্নই বুঝতে অসুবিধা হচ্ছে আবার তোমরা মেসেজ করে কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই জানিয়ে দেবো। তাহলে অবশ্যই সবাইকে ধন্যবাদ, তোমরা সঙ্গে থাকো। আমরা প্রত্যেকটি বিষয়ের ভিডিও নিয়ে আসতে চলেছি, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই পরীক্ষায় তোমাদের শিওর 100% কমন আসবেই, কারণ এই প্রশ্নগুলো এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন কিন্তু রিপিট হয়। বড় প্রশ্ন রিপিট হয় না, কিন্তু ছোট প্রশ্ন রিপিট হয়। তাই তোমরা দেখো ভালো করে অ্যানালিসিসগুলোকে, আর অবশ্যই সঙ্গে থাকো। যারা দূর থেকে দেখছো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাও। আর যারা আমাদের কাছাকাছি আছো তাদের সম্পর্কে একটা কথা বলছি, আমরা 5ম থেকে 10ম শ্রেণী ভর্তি প্রক্রিয়া এখানে চলছে। অফলাইনে ভর্তি হয়ে যাও খুব সুন্দরভাবে। আর 10ম শ্রেণীর আমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়ে ক্লাস শুরু হয়ে গেছে এবং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছে। তোমরা তোমাদের ভাই বোনেদেরকে জানাও এই চ্যানেলটাকে ফলো করার জন্য, তাহলে তারা খুবই উপকৃত হবে, কারণ খুবই কোয়ালিটির ক্লাস হতে চলেছে। অবশ্যই ধন্যবাদ।